Hello everyone, welcome to Next Gen Show program. আমি আছি ডালিয়া আপনাদের সঙ্গে। আজকে আমরা এমন একজন অসাধারণ গেস্টকে নিয়ে আসছি আমাদের স্টুডিওতে, যিনি আঁকতে ভালোবাসেন। নিজেও একজন চিত্রশিল্পী, ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে পড়েন তিনি। ওনার নাম হচ্ছে মংসুনাই রাখাইন। মংসুনাই রাখাইন, কেমন আছো? ভালো, বেশ ভালো। তোমাকে সুস্বাগতম আমাদের এই নেক্সট জেন শোতে। থ্যাংক ইউ সো মাচ। মানে খুবই কোজি একটা এনভায়রনমেন্ট পাচ্ছি আর কি, রিয়েলি খুবই সুন্দর। আচ্ছা, জি, তোমার ঢাকা ইউনিভার্সিটিতে মানে পড়ার অভিজ্ঞতা শুনতে চাই। তার আগে আমরা যেটা জানতে খুবই ইচ্ছুক, সেটা হচ্ছে তোমার বেড়ে ওঠা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে মানে আমি কনফিউজ ছিলাম না কখনো। তো কনফিউজ ছিলাম না কারণ আমার হাউস হোল্ডে আমার ফ্যামিলির মধ্যেই হচ্ছে মানে ছবি আঁকার একটা চল ছিল আর কি। তো আমার বাবা উনি মানে ক্রাফটিংয়ের কাজ করতেন। মানে গ্রামের যেই ধরেন কোনো একটা বিহারে বা কোনো একটা মানে কালচারাল প্রোগ্রামে যে ক্রাফটিংয়ের দরকার হয় আর কি, সেটা কাঠের হইতে পারে, বেতের হইতে পারে অনেক সময়। তো এরকম স্টাফগুলো আর কি, মানে জাস্ট ডিরেক্ট আঁকা না, মানে কাগজের মধ্যে আঁকা না আর কি। তো হাতে খোদাই করা, হ্যাঁ, ওই ধরনের ব্যাপার স্যাপার আমার বাবা করতো। তো এক সময় উনার একটা আর্টের দোকানও ছিল, মানে যে তথাকথিত যে একটা মানে সাইনবোর্ডের একটা দোকান থাকে বা ব্যানার লেখার দোকান থাকে, অনেক সময় আঁকাআঁকিরও ব্যাপার স্যাপার থাকে, ওরকম একটা দোকান ছিল আর কি, খুবই ছোটোখাটো একটা ব্যাপার ছিল। আর তো সেখান থেকে তারপরে আসলো আমার ভাই সে যখন থেকে আমার হুঁশ হলো, তা আমি দেখি যে সে ছবি আঁকা নিয়েই আছে। এবং হচ্ছে সে চিটাগং ইউনিভার্সিটি চারুকলাতে ছিলেন, মানে চবি চারুকলায়। তো আমি যখন ছোট থেকে বড় হচ্ছি, একটা বালক বয়সী বা এরকম একটা সিচুয়েশনে, তখন আমি দেখলাম যে আমার ভাই সে তার চারুকলার গল্পগুলো বলতো। তো মানে চিটাগং ইউনিভার্সিটি থেকে ধরেন একদল লোকজন আসছে, খুবই উইয়ার্ড দেখতে, চুল লম্বা বা একটু ঢোলা জামা কাপড় পরছে, বাসায় বেড়াতে আসছে আর কি, চুল লম্বা ঢোলা জামা কাপড় পরছে, খুব দাড়ি গোফের এক ধরনের ছিঁড়ি। তো বান্দরবানে ছিল। তো এখন আমাকে দেখলে যে এমনটা লাগতেছে আপনাদের, তো এমনই দেখতে অনেক ধরনের লোকজন আমি দেখতাম বাসার মধ্যে প্রায় আর কি। তো আর আমার ভাইয়ের তো নিজস্ব গল্প আছেই, এবং আমার ভাইয়ের একটা আর্ট স্কুল ছিল, চারু প্রাঙ্গণ নাম, সেটা বান্দরবানে। তো এই আর্ট স্কুলে আমরা একসাথে ছবি আঁকতাম, সে শিখাতো। আবার আমরা যারা একটু বড় বাচ্চা, তারা ছোট বাচ্চাদের শিখাইতাম, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল আর কি। তোমার ভাইয়ের নাম হচ্ছে মংমংসু? আচ্ছা হ্যাঁ, আমার ভাই হচ্ছে মংমংসু। উনি একজন আর্টিস্ট আর কি, বাংলাদেশে এই মুহূর্তে খুবই রিনাউন্ড একটা অবস্থায় আছে ওনার নাম। তো সে ওয়াটার করে। তো তার থেকে আমি অনেকভাবে ইনফ্লুয়েসড হয়েছি, এবং সেখান থেকে আমার চারুকলার জীবনটা আমার কাছে খুবই লুক্রেটিভ লাগতো। আমার মনে হতো যে আমি তো এরকম একটা জীবন চাই, বা এরকমই একটা, হ্যাঁ, তো এরকম একটা জীবন চাই কিনা আমি জানি না, কিন্তু এরকম একটা স্টুডেন্ট লাইফ চাই আর কি। এরকম একটা এত বেশি আমার মানে লুক্রেটিভ লাগতো স্টুডেন্ট লাইফটা সবাইকে দেখে। তো সেখান থেকে তো একটা বাকি 10টা বাচ্চা যেভাবে ওরা সায়েন্সে পড়বে বা কমার্সে পড়তেছে বা ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আমার ব্যাপারটা ওইভাবে হয় নাই। আমি জানতাম আমি চারুকলাতেই পড়বো, আমি চারুকলাতেই পরীক্ষা দিছি, এবং আমার প্রিপারেশন জানি না কত ভালো ছিল, কিন্তু অনেক বেশি আমার কনফিডেন্স ছিল যে আমি তো ঠিকই যাবো মানে চারুকলাতে আর কি। হ্যাঁ, তোমার ছোটবেলার একটা মানে খুব ছোট না, তুমি তখন মনে হয় ক্লাস 8-এর, তুমি তখন ক্লাস 8-এ ছিলে, এবং তোমার একটা কাজ দেখার আমার সৌভাগ্য হয়। এত সুন্দর ছিল কাজটা। অনলাইনে ওভাবে এই যে মানে আর্ট, এই যে তুমিও ছোট ছিলে, কিভাবে আর্ট সেল করবে ওরকম ধারণা মনে হয় না, তখন তো ছোট। আমার খুবই ইচ্ছে ছিল তোমার একটা আর্ট আমি কালেকশনে রাখ। কেমন? আমি তো আমার বয়স কত, 14। আমি মূলত আমার ভাই, আমরা যেহেতু বান্দরবানে থাকি, আমার ভাই প্রচুর পাহাড়ি ল্যান্ডস্কেপ আঁকছে, পাহাড়ের ছবি আঁকছে। তো আমি ওইখান থেকে আমার ভাইয়ের যে কাজগুলা সে করে রাখতো ওয়াটার কালারের, আমি সেগুলো কপি করতাম। আবার অনেক সময় আমি নিজে গিয়েও আঁকতাম আর কি। তো ওইখানে একটা মানে পুরোপুরি নেচারের সাথে ওইরকম একটা সংযোগ ছিল, ওইরকম একটা মানে মেলামেশা ছিল। তো আমরা ছবি যে আঁকতেছি, মাঝে মাঝে মনে হইতো না যে ছবিটা আলাদা কিছু নেচারের থেকে আর কি, মনে হচ্ছে আমি ওই ছবিটার মধ্যেই আছি, কারণ যা দেখছি তাই আঁকছি, এবং ওভারঅল একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে আছি। তো বান্দরবানে আমার সময়টা খুবই ভালো ছিল। যদিও আমার বেড়ে ওঠা বান্দরবানে হইলেও আমার জন্ম কক্সবাজারে। রাখাইনরা মূলত কক্সবাজার আর ওই বরগুনার দিকেই থাকে। তো বান্দরবানে বড় হলাম,
তারপরে আমি 2017 সালে আমার কলেজ, তখন আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর আবার সেন্ট জোসেফ কলেজে ছিলাম। তো সেখান থেকে আমি এইচএসসি দিয়ে পরবর্তীতে আমি তো জানি আমি কি করব, তো আমি চারুকলাতে ভর্তি হয়ে গেছি। তারপরে ঢাবি চারুকলাতে আমি এতদিন ছিলাম, অনার্স শেষ করছি, এখন মাস্টার্সে আছি তোমার আর কি। মেজর কোন সাবজেক্ট ছিল? মেজর হচ্ছে ড্রয়িং এন্ড পেইন্টিং, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর কি। ড্রয়িং এন্ড পেইন্টিং সাবজেক্টে আমি অনার্স এমএফএ বিএফএ কমপ্লিট করছি। এই যে তুমি হঠাৎ করে আবার কার্টুন এরাতে ঢুকে গেলে, আচ্ছা আচ্ছা, সেই কাহিনীটা শুনি। এটা খুবই মানে অনেকের কাছে এটা খুবই আনএক্সপেক্টেড, যারা ছোটকাল থেকে আমাকে দেখে আসতেছে। তো এখন চারুকলাতে ধরেন আমাদের চারুকলাতে সেকেন্ড ইয়ারে আমরা হচ্ছে ওয়াটার কালারটা করি, জল রং করি আর কি। তো ফার্স্ট ইয়ারে তো তোমাদের ফার্স্ট শুধু ইয়ারে আমাদের হচ্ছে যে, পেন্সিলের হ্যাঁ, কাজ থাকে, পেন্সিলে আর হচ্ছে ড্রয়িং এর যে স্টাডিগুলো ওই ব্যাপার স্যাপার থাকে। তো যেহেতু জল রঙের বিষয়টা আছে, তো আমি খেয়াল করলাম যে যেই জল রংটা এই ভার্সিটির সেকেন্ড ইয়ারের ছেলেপেলেরা করছে, আমি সেই ক্লাস 7-8-এ ওইরকম ওই স্ট্যান্ডার্ডের জল রং করে ফেলছি অলরেডি আর কি। কারণ যেহেতু পুরোপুরি ওয়াটার কালার অনগোয়িং করতেছে আমার ভাই, তো সেখান থেকে আমি শিখতেছি। আর শুধু আমার ভাই না, আমার ভাইয়ের যেই অন্যান্য সহচার্য যারা ছিল তাদের কাজেও আমার দেখার সুযোগ হয়েছে। তার যে একটা সিআরটি মনিটরের একটা পিসি ছিল, সেখান থেকে প্রচুর রেফারেন্স ছিল। ওটা মূলত তখন ইন্টারনেট আমার গ্রিপের মধ্যে আসে নাই, কিন্তু এত বেশি মানে রেফারেন্স ছিল ওই পিসিটার মধ্যে, আমি অনেক বেশি ইনফ্লুয়েন্সড ওখান থেকে পাইছি আর কি। তো কিন্তু আমি যে ছোটকাল থেকে কার্টুন রাখতেছি বা এই কার্টুন দেখি, তো ধরেন আমি বেন 10 দেখলাম বা ধরেন স্পাইডারম্যান যাই দেখি না কেন, তো ওইসব তো আঁকতেছি ইভেনচুয়ালি খাতার মধ্যে। তো সেটা কিন্তু আমাকে শেখানো হচ্ছে না। আমাকে ওই ফাইন আর্টটা অবশ্যই বাসার থেকে আমি ভাইয়ের কারণে আমি অনেকভাবে শিখতেছি, বা স্কুলের কারণে, আর্ট স্কুলের কারণে। কিন্তু যেই কার্টুনগুলো, ক্যারেক্টারগুলো, সেগুলো আমার একান্ত স্টাডি আর কি। সেগুলো সবচেয়ে বেশি করা হয়েছে স্কুলের খাতার পিছে। আবার আমার নিজেরও পার্সোনাল খাতা ছিল, ওগুলো ভরা ভরা খালি ওটাতেই আমি মনে হয় অনেক বেশি টাইম দিছি আর কি। তুমি রিসেন্টলি একটা খুব ভালো অ্যাওয়ার্ড পেয়েছো কার্টুন। জি 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 জি, হ্যাঁ, ওটা হচ্ছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ওখানে একটা অ্যান্টি কারাপশন কার্টুন কন্টেস্ট ছিল। তো সেখানে ডিজিটাল যে সেক্টর ছিল, ডিজিটাল সেক্টরে আমি মানে উইনার ছিলাম আর কি। কি এঁকেছিলে তুমি? আমি এটা দুর্নীতি বিরোধী কার্টুন ছিল, তো সেখানে আমি 5টা কার্টুন জমা দিই। তো আমার কার্টুনটা যেটা অ্যাওয়ার্ড পেলো সেটা হচ্ছে এটা যেহেতু আন্দোলন পরবর্তী, এই যে জুলাই আন্দোলন পরবর্তী একটা মানে ব্যাপার সেবার মাথার মধ্যে যেহেতু ছিল, আবেগ অভিব্যক্তি সব কিছু মিলিয়ে, তো আমি আঁকলাম যে একটা কারাপশন একটা লেখা আছে। তো একটা স্টুডেন্ট, সে হচ্ছে একটা বড় পেন্সিল ধরে, একটা বড় একটা রাবার ইরেজার ধরে, সে হচ্ছে কারাপশন ওয়ার্ডটা মুছছে, হ্যাঁ, মুছার চেষ্টা করতেছে, এবং মুছতে মুছতে সে অনেকটুকু মুছে ফেলছে আর কি। কিন্তু সে খেয়াল করতেছে না যে তার পিছে আরেকজন নেতা নতুন করে আরেকটা পেন্সিল দিয়ে কারাপশন লিখতেছে আর কি। তো যে একটা যে সাইকেল চলতেছে আর কি, যে এই যে যোদ্ধারা বা আমাদের যে বিপ্লবী স্টুডেন্টরা, ওরা কাজ করেই যাচ্ছে, আন্দোলন করেই যাচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি ওই যে যার বিরুদ্ধে আমরা করতেছি আরেকজন সেটা রচনা করে যাচ্ছে আর কি। কারণ ছবি আঁকা এমন অনেক কিছুই করতে পারে যেটা হচ্ছে লেখার ক্ষমতা নাই। লেখা অনেক সময় অনেক কিছু কনভেই করতে পারে না, যেটা ছবি আঁকা একটা ভিজুয়ালের মধ্যে কনভে করতে পারে আর কি। তো সেটার জন্য তো একটা সিচুয়েশনের মধ্যে আমার থাকতে হবে আর কি। তো ইভেনচুয়ালি আমি নিজেও স্টুডেন্ট আর কি, স্টুডেন্টদের একটা রেস, মানে স্টুডেন্টদের একটা হচ্ছে আন্দোলন চলতেছে, একটা যে ঢেউ চলতেছে। তো ওই ঢেউর মধ্যে, ওই স্রোতের মধ্যে আমিও চাইছি আমি একটা বিন্দু যদি হইতে পারি তাহলে সেটা আমি হই। রিসেন্ট যেই মানে একটা বাচ্চাদের স্কুলে যে বিমান ধস হইলো, সেটা নিয়ে আমি একটা কার্টুন করছি। তো আমার কাজটা হচ্ছে অ্যাজ অ্যান আর্টিস্ট, আমার কাজটা হচ্ছে যেই কথাগুলো প্রকাশিত হচ্ছে না আর কি, যেই কথাগুলো সত্য আমি মনে করি বা ফ্যাক্ট বুঝায় দেয় যে এটা সত্য এবং এটা রাইট এবং এটা মানুষের জানা দরকার, তো সেইগুলো আমি চেষ্টা করি, আমি একটা ভিজুয়াল ক্রিয়েট করার চেষ্টা করি আর কি, একটু রসবোধ, একটু ব্যঙ্গাত্মক রীতিতে, যাতে মানুষের কাছে ওটা পৌঁছায়, ওরা যাতে আসল সত্যটা জানতে পারে, বা সত্যটা যদি নাও জানে ওরা অ্যাটলিস্ট ওদেরকে ভাবার স্পেস দেয় যে তুমি আবার একটু চিন্তা করো যে মানে কোনো একটা সিচুয়েশনকে তুমি কেমনে পারসিভ করবে আর কি। তোমার এডুকেশন সিস্টেম নিয়ে কি বলার আছে? এডুকেশন সিস্টেম নিয়ে সব জায়গাতেই সেম আসলে। এটা ধরেন
আমি জানি না, আমি আমার চারুকলার বিষয়টা বলতে পারবো। চারুকলায় যেটা যেটা হয় সেটা হচ্ছে মানে আঁকতে আঁকতে শেখা আর কি, মানে প্র্যাকটিস করতে 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 শেখা। তো স্যারেরা ধরেন স্যারেদের থেকেও দিক নির্দেশনা আসে, কিন্তু যখন ছোট ছিলাম তখন তো ভাবছি স্যারেরা একদম পাশে বসিয়ে, একদম পাশে বসিয়ে আদর করে করে দেখাচ্ছে। যখনই কোনো কনফিউশনে থাকবো স্যারের কাছে যাব, বা তখনই দেখাই দিবে, ওভারঅল একটা কোর্স দিবে, ওভারঅল একটা স্ট্রাকচার ঢুকাই দিবে মাথার মধ্যে, এরকম না জিনিসটা আর কি। এভাবে হলে তো তুমি স্বাধীনভাবে তো শিখতে পারবে না, তুমি এটাও একটা স্বাবলম্বী ব্যাপার হতে আছে, পারবে হ্যাঁ না। হ্যাঁ আর কি। তো নিজ থেকে যে একটা শেখার জায়গা, এটা আসলে একদিক থেকে ভালো। আর আমি যেটা হইছে সেটা হচ্ছে ওই বন্ধুদের থেকে অনেক শিখছি আর কি। আমার ভাই একটা কথা বলতো যে একা কখনো আগানো যায় না আর কি, আগাতে এগিয়ে চলতে হয় একসাথে আর কি, একসাথে এগিয়ে চলতে হয়। কারণ আমি যদি 5 জন একসাথে কাজ করি, তখন 5 জনের 5টা মানে কোয়ালিটিস আছে। ধরেন একটা ছেলে, সে অনেক ভালো ছবি আঁকে, আমি ওর চেয়ে একটু কম ভালো ছবি আঁকি, কিন্তু ও পাংচুয়াল না। ওর হচ্ছে ওই ধরেন কি বলবো, সেটাকে ক্লায়েন্টের কাছে কিভাবে নিয়ে যেতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে, বা একটা যে মানে ম্যানেজমেন্টের জায়গা, সেটা হয়তো ও পারে না, কিন্তু ও অনেক ভালো ছবি আঁকে। কিন্তু আমি ধরো যাক আমি একটু কম ভালো ছবি আঁকি, কিন্তু আমি আবার পাংচুয়াল আছি, ক্লায়েন্টের সাথে হ্যান্ডেলিং সব কিছু পারি। তো সেইখানে ওর সাথে আমার একটা মানে বন্টন হইতে পারে আর কি। এই যে আর্টিস্ট হয়ে ওঠার পরে এই যে ক্লায়েন্ট ডিলিং করা, মানে এই যে আর্টটাকে প্রমোট করা, এটা কতটুকু ট্রেন আপ করে ইউনিভার্সিটি, নাকি না নিজে না না, এটা তাগিদে ট্রেন আপ হচ্ছে ইউনিভার্সিটি করে না আর কি। এটা ইউনিভার্সিটি মানে আমাদের ইউনিভার্সিটি এখনো করা শুরু করে নাই। আর্টিস্টরা কিভাবে সার্ভাইভ করবে, যেহেতু ওনাদের আর্টিস্টদের সার্ভাইভিং এর ম্যানুয়াল এখনো আমাদের কাছে নাই। ইউনিভার্সিটি থেকে সেটা শেখানো হয় না। ইউনিভার্সিটি থেকে আমাদের হচ্ছে কোর্সেস থাকে। আমরা হচ্ছে যে কোনো একটা কোর্সে আমরা কোর্স করি। ধরেন হচ্ছে ধরেন এই ফুলের টব আঁকা একটা কোর্স, মানে স্টিল লাইফ একটা কোর্স, বা ল্যান্ডস্কেপ আঁকা একটা কোর্স, বা হিউম্যান ফিগার আঁকা একটা কোর্স, এরকম কোর্সেস থাকে। তো এই কোর্সের সময় স্যারেরা এসে আমাদের দেখায় দেয় যে এই টেকনিকে করো, ওই টেকনিকে করো, বা এমনি করে করো। স্যারেরা একটা ক্লাস নেয়, যে দেখায় দেয় আমাদেরকে আর কি। তো আমরা দেখি, এমন করে শিখি, কিন্তু ওই শেখাটা পর্যন্তই। কিন্তু এই শেখাটার পর আমি আমার কাজটাকে কেমনে সেল করব, আমি কেমনে আগাবো, আমি আসলে কি হব। কারণ আর্টিস্ট চারুকলা থেকে বের হওয়ার পর তো কাজের কি বলে, কাজের স্কোপ তো খালি একটা না। অনেকে জিজ্ঞেস করে, অনেক বাপ মা অনেক গুরুজন আমাকে জিজ্ঞেস করে যে চারুকলায় পড়লে কি কি করার স্কোপ আছে, বা চারুকলায় পড়লে কি আদৌ করার স্কোপ আছে, হ্যাঁ, এই যে এরকম শিল্পী একটা হয়ে প্রশ্ন করে ওঠার ব্যাপারটা, জি জি জি। শিল্পী হয়ে উঠে সে কিভাবে ক্যারিয়ার, মানে ক্যারিয়ার দিকে ও শাইন করবে, কি কাজ এখানে কাজ করার স্কোপ আছে। আমি তো দেখি যে একজন শিল্পীর অনেক জায়গায় হচ্ছে যে কাজ করার স্কোপ থাকে, ক্রিয়েটিভ যেহেতু সে। ইউনিভার্সিটি মানে কতটুকু সাহায্য করে? সাহায্য অবশ্যই করা দরকার। যেমন আমাদের ইউনিভার্সিটি থেকে আমি শিখি নাই জিনিসটা। যেমন আমার ভাই, যে সে এখন চিরাং ইউনিভার্সিটি থেকে পরে চায়নাতে সে গিয়েছে আর কি। হ্যাঁ, ইউনান ইউনিভার্সিটিতে। ইউনানে সে ওয়াটার কালার নিয়ে সে কাজ করতেছিল। তো ইউনানে সে পড়াশোনা করতেছিল সেখানে। আমি শুনলাম যে সেইখানকার টিচাররা যে পুরোপুরি নাকি স্টুডেন্টদেরকে হচ্ছে একটা ধরেন একটা মানে জোনের মধ্যে নিয়ে নেয় আর কি, যে তুমি আমার স্টুডেন্ট হইছো, তোমাকে শেখাবো, শেখানোর পর তুমি এই শিক্ষাটা গ্রহণ করে সেটাকে কেমনে ইমপ্লাই করবা তোমার প্রফেশনাল লাইফে, তুমি কেমনে গ্রো করবা, তুমি কেমনে বেচবা, বা তুমি এই পুরো দিক নির্দেশনা তারা দিয়ে দেয় আর কি স্টুডেন্টদেরকে। কারণ ওই পড়াশোনার সেটের মধ্যেই জিনিসটা থাকে আমার মনে হয় আর কি। অনেক আর্টিস্টদের দেখেছি যারা আর্ট নিয়ে অনেক বিস্তর পড়াশোনা করার পরেও ওনারা অন্য একটা পেশায় চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে ক্রিয়েটিভিটির একটা ঘাটতি, একটা মানে অপূরণীয় একটা ক্ষতি রয়ে যাচ্ছে। একটা আর্টিস্ট যে আর্টটা ক্রিয়েট করার কথা, সে তার হচ্ছে বেঁচে থাকার তাগিদে অন্য কাজ করতে হচ্ছে, তার ওই সম্ভাবনাটা একেবারেই ব্লক হয়ে গেল সেক্ষেত্রে। তো এই জন্য আমি ওই ফিল্ডটা থেকে তোমাকে প্রশ্ন করলাম আর কি, যে আমরা নিজেরাই কিছু কেন করতে পারি না। উদ্যোগ নিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা অনেক বেশি
দীর্ঘদিন কাজ করার মতো একটা বিষয়, তো দীর্ঘদিন কাজ করতে হবে, দীর্ঘদিন মাথা দিতে হবে জিনিসটার মধ্যে। কিন্তু এত ফ্রি তো কেউ নাই আর কি। যেমন আমি এখন মাস্টার্সে পড়ি, আমি কতটুকু সময় ক্যাম্পাসে দিতে পারবো? আমার নিজেরও আর্ন করতে হয়, আমি নিজের নিজের ব্যাপার স্যাপার নিজে ইনকাম করি, তো সেখান থেকে আমার অনেক কিছুই খরচাপাতি হয়। এবং সবাই মনে করে যে ফাইন আর্টে পড়লে, ফাইন আর্টে মানুষ পড়ে এটাকে একভাবে দেখে ঠিক আছে, কিন্তু ফাইন আর্টে অনেক বেশি টাকা খরচ হয়। আমি যে রং কিনতেছি, তুলি কিনতেছি, ক্যানভাস কিনতেছি, ক্যানভাসগুলো তো অনেক বড় বড়, প্রচুর পরিমাণ টাকা যায়। তো এই টাকাটা কে দিবে? আমারই জোগাড় করতে হবে। তো প্রত্যেকটা স্টুডেন্টেরই এরকম একটা রিয়ালিটি আছে। তো নিজেদের রিয়ালিটি এত বড়, তো সেখান থেকে তারা ধরেন বৃহত্তর রিয়ালিটি নিয়ে ধরেন আর ভাবতে পারতেছে না। ধরেন কেউ ভাবার চেষ্টা করতেছে, বা হয়তো কেউ ভাবার চেষ্টা করতেছে, হয়তো কাজও করার চেষ্টা করতেছে, কিন্তু ধরেন আবার নিজেদের রিয়েলিটির কারণে খেয়ে হারিয়ে ফেলতেছে, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, সবারই একটা রিয়েলিটি। তো এখন হ্যাঁ, তো এখন হচ্ছে এই যে জুলাই আন্দোলনের পর তো অনেক কিছু সংস্কারের বিষয়াদি আসলো আর কি। তো নতুন নতুন সংস্কার অবশ্যই আসতেছে। আগে যেমন আমাদের চারুকলায় ধরেন আগে যেমন কি বলে 3টা-4টার দিকে যেমন রুম বন্ধ করে ফেলা হইতো, তো এখন ধরেন হচ্ছে আমরা অনেক রাত পর্যন্তও কাজ করি। কারণ আমরা ভাবছি যে ক্লাসরুমটা শুধু ক্লাসরুম না, ক্লাসরুমটা আমি তো স্টুডেন্ট, দিন শেষে আমার তো স্টুডিও নাই, তো ওয়াই মানে আমি কেন ট্রান্সফর্ম করতে পারি না ক্লাসরুমকে আমার মানে রুম হিসেবে আর কি। তো এটা একটা ভালো ব্যাপার হইলো। তারপরে এরকম ব্যাপার স্যাপার হইছে। এবং আমরা হচ্ছে ধরেন যে থিসিস কেমনে লিখতে হয়, থিসিস রিসার্চ ম্যাথোডোলজি যে একটা ব্যাপার আছে, তো সেটা নিয়ে আমরা এখন দৌড়াদৌড়ি করতেছি। তো আমার একটা বন্ধু লিড দিচ্ছে সেই জায়গায়। সে হচ্ছে অনেক টিচারদের কাছে যাচ্ছে, যারা একটু অনেক বেশি পড়ুয়ার যেই লোকজনগুলা বা ইন্টেলেক্ট যারা আছেন বাংলাদেশের ধরেন অনেক জায়গার, তাদের কাছে আমরা যাচ্ছি যে স্যার আমাদেরকে আসেন, আমাদের একটু রিসার্চ মেথোডোলজি একটু বুঝান, যে কেমনে রিসার্চ করতে হয়, রিসার্চে কেমনে একটু মাঠ পর্যায়ে যাওয়া যায়, বা কেমনে একটা পেপার সাজানো যায়। মৌসুনাই, তুমি তো কমিক নিয়ে বেশ তোমার চর্চা আছে। জি জি জি। তুমি মানে তোমার সিরিজ বের করারও একটা প্ল্যান আছে মনে হয়, শুনি একটু। আচ্ছা, কমিকটা ওই পপ কালচারাল জায়গা থেকেই আসা। আর আমি তো এক ঘরানার কাজ করি না, অনেক ধরনেরই কাজ করি। এটা হচ্ছে আমার কি ভাল লাগে সেটার উপর থেকে আর কি। তো আমার হচ্ছে আমি খুবই অস্থির প্রকৃতির মানুষ, এবং আনন্দে থাকতে পছন্দ করি। তো মানে একটা হিউমারাস একটা যে রসবোধ, এই সিচুয়েশনের মধ্যে আমাকে নিজেকে রাখতে পছন্দ করি আর কি। তো তো সেই জায়গা থেকে অনেক বেশি কার্টুন কমিক্স তো পড়তাম ছোটকাল থেকে। এবং তো সেই জায়গা থেকে আমি তো এই যে একটা ক্ষুধা সবসময় থেকে গেছে, ফাইন আর্টে পড়ি, কিন্তু দিন শেষে আমার কিছু একটা করতে হবে পপ কালচারকে নিয়ে আর কি। তো সেখান থেকে পপুলার কালচারকে নিয়ে কাজ করার জন্য একটা নতুন স্কোপ পেলাম। কার্টুনের সূত্র ধরে কার্টুনিস্টদের সাথে দেখা হলো, কার্টুনিস্টদের সাথে দেখা হওয়ার সূত্র ধরে বুঝলাম যে কমিকও আকার একটা স্কোপ আছে। তারপর কমিক নিয়ে জার্নি শুরু হলো। তো কমিক হচ্ছে একটা সিনেমার মতোই একটা মিডিয়াম, স্টোরি টেলিংয়ের খুবই সুন্দর একটা মিডিয়াম আর কি, আরও বেশি অন্তরঙ্গ একটা মিডিয়াম আর কি। তো একটা সিনেমার ব্যাপারটা কি, সিনেমা দেখলাম, সিনেমার জার্নি শেষ হয়ে গেল এখানে, কিন্তু কমিক আপনাকে জাস্ট একটা স্টিল ভিজুয়াল দিচ্ছে। তো বাকিটা যে ওই স্টিল ভিজুয়ালটা কীভাবে নড়াচড়া করবে সেটা তো আপনার মাথার মধ্যেই আর কি। তো কমিক এই মজাটা দেয়। আর কমিক শুধু বাচ্চাদের বিষয় না, বড়দের কমিকও আছে, বা গ্রাফিক নভেল বলে একটা ব্যাপার আছে। আমরা যেই উপন্যাসের উপর যদি একটা কমিক হয়, একটা বড় কমিক, সেটাকে আমরা কমিক্স বলি না, দিন শেষে গ্রাফিক নভেল বলি আমরা দিন শেষে। এটা হচ্ছে 71 সালে একটা রাখাইন পরিবার কিভাবে সার্ভাইভ করছে, বা একটা পরিবার যেখানে হচ্ছে 3জন, এক মা এবং 3 মেয়ে, ওরা কিভাবে হচ্ছে ওই পাক বাহিনীর ওই রসানল থেকে কিভাবে নিজেদের মানহানি থেকে রক্ষা করছে, ওটা নিয়ে একটা স্টোরি, যেটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে আমি একটা কমিক করছি। সেটা ঢাকা কমিক্স থেকে রিলিজ হয়েছে আর কি। তো এরকম একটা স্কোপ পাইছি কমিক করার, তো কমিক করে ফেলছি, সেটা রিলিজও হয়েছে। এবং ধরেন রিসেন্টলি আমার হচ্ছে খুব ইচ্ছা আছে যে আদিবাসী ফোকলোরসগুলো দিয়ে যদি কমিক করা যায়। বাংলাদেশে এখনও ওই কাজটা হয় নাই আর কি। অনেক গুটি কয়েক কাজ হইতে পারে, কিন্তু এখনও একটা সিরিজ মানে চোখে পড়ার মতো এখনও সিরিজ বের হয় নাই। কারণ আমরা যে ট্রেকিংয়ে যাই বান্দরবানে বা বিভিন্ন জায়গায় আর কি, তো সেখানে তো ওই লাইফস্টাইলটা আছে। ধরেন আমি মুরগ্রামে গেলাম, এবার একটা মুরগ্রামে গেছিলাম, সেখানে আমি একটা দাদার থেকে অনেকগুলো গল্প আহরণ করছি।
ওদের রূপকথার গল্প, ওদের বিশ্বাসের গল্প। তো ওয়াই নট আমি কমিক্সে রূপান্তর করি এগুলোকে আর কি, একটা কাজের স্কোপ আছে আর কি। তো সেখান থেকে আমি একটা আদিবাসী হওয়ার সত্তা থেকে আমি একটা কালচারাল একটা অবদান দিতে পারলাম সেখানে, আবার নিজেও এনরিচড হইলাম, আমার নিজের ভিজুয়াল লাইব্রেরি এনরিচড হইলো, আমি একটা আর্ট ক্রিয়েট করতে পারলাম সেই জায়গা থেকে, এই একটা স্যাটিসফ্যাকশন আছে অবশ্যই। তোমার বর্তমানে কি কাজ নিয়ে তুমি ব্যস্ততা? বর্তমানে আমি মাস্টার্সে আছি। তো মাস্টার্সের ব্যাপারটা হচ্ছে এটা মূলত কনসেপচুয়াল দিকে যায়, নিজের স্টাইল এক্সপ্লোরেশনের ক্ষেত্রে আর কি। তো এর আগ অবধি আমি খুবই স্ট্রাগলে ছিলাম যে আমি ফাইন আর্টও আমার ভাল লাগে, যেহেতু আমার পুরোপুরি হিস্ট্রি আছে, একটা ফ্যামিলির মধ্যে ছিল। মাস্টার্সের আগে যেই ধাপটা থাকে সেটাতে হচ্ছে ওই মানে কি বলে গঠনগত ব্যাপারটা শেখানো হয়, একটা গ্লাসকে আমরা কিভাবে গ্লাস হিসেবে আঁকবো, ওই গ্লাসে হচ্ছে লাইট পড়লে বিভিন্ন সময়ের লাইট পড়লে ওই গ্লাসে কেমন একটা আলো আসবে বা কালার আসবে, এসব নিয়ে ওই ব্যাপারটা শেখানো হয় আর কি। আমাদের মানব শরীর, অ্যানাটমি ধরেন এইসবগুলো শেখানো হয়, বুদ্ধিবৃত্তিক ব্যাপারটা তখন আসে না আর কি। মাস্টার্সে যেহেতু এতদিন তোমাকে শেখানো হয়েছে অলরেডি, এখন তোমার কাছে স্কিল আছে, এখন তুমি ওই স্কিলগুলো ইউজ করে তোমার বুদ্ধি, তোমার ওই মনস্তত্ত্ব ইউজ করে একটা কাজ করতে পারবা। তো মাস্টার্স এই স্কোপটা দেয়। এটা অ্যাবস্ট্রাক্টই হইতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না। তুমি কি আমার একটা ক্যারিকেচার বের করতে পারবে এখন? আচ্ছা, হ্যাঁ সেটা অবশ্যই করা যায়। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা এটা হাতে নিই। তো আমি আমার ফাইন আর্টে আমার মাস্টার্সের চেষ্টা করছি যে শুধু মানুষের ক্যারিকেচার না করে, এত যে কেওটিক একটা রাস্তাঘাটের মধ্যে চলি, বাস, ট্রাক, রিক্সা, ভ্যান, অটো, সিএনজি যা কিছু আছে সব কিছুকে একটা ক্যারিকেচারিশ একটা জায়গাতে নিয়ে আসি আর কি। কারণ ইভেনচুয়ালি একটা রিক্সাওয়ালা যখন রিক্সা চালায়, তো ওদেরকে আর ডিফারেন্ট কোনো এন্টিটি মনে হয় না। আমার মনে হয় রিক্সাওয়ালা আর রিক্সা একই বস্তু বা একই জীব বা যাই হোক না কেন, একই সত্তা এরকম মনে হয়। একটা সিএনজিওয়ালা একই সত্তা, কারণ দীর্ঘদিন তো দেখতেছি আশেপাশে। তো এই ব্লেন্ডিংটা আমার খুব ভাল লাগে আর কি। তো একটা আকার মধ্যে একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট করা, তার মধ্যেও একটা রিদম রাখা আর কি। তো সেই জায়গা থেকে আমি ধরেন ফিগারগুলোকে অনেক দোমরাই, মুচরাই, কি বলবো, ট্রান্সপোর্টগুলোকেও অনেক দোমরাচ্ছি, মুচরাচ্ছি। তো রিসেন্টলি এটা নিয়ে কাজ করতেছি এবং খুবই মজা পাচ্ছি আমি জিনিসটা নিয়ে কাজ করে। বই মেলাতেও ওই কি বলবো, বইয়ের প্রচ্ছদ করা হয় কথা প্রকাশের থ্রুতে। ধরেন কোন একটা ইভেন্ট হইলো, কালচারাল ইভেন্ট আর কি, সেখানে ধরেন স্টলস আছে অনেকগুলা, বিপণনের স্টল আছে, আবার হচ্ছে খাবারের স্টল আছে, বা কনসার্ট হবে, সেখানে একটা মিলন মেলা হবে, ওরা একটা কার্নিভাল টাইপের হবে আর কি। তো সেইখানে ধরেন আমার ক্যারিকেচারের বুথ থাকে, ওইখানে যারা আসে ওরা সবাই চায় একটা ভালো টাইম স্পেন্ড করতে। তো ওদের ভালো টাইমটা ক্যাপচার করতে, জাস্ট ফোনে ক্যাপচার না করে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে ক্যাপচার করতে আর কি। ধরেন হচ্ছে আমি একটা রাখাইন ছেলে আর কি, তো কিন্তু আমি বান্দরবানে বড় হয়েছি। তো সেখানে আমি যে স্কুলে পড়তাম, আমার বন্ধু বান্ধবরা সবাই ডিফারেন্ট জাতিসত্তার ছিল। তো সেখান থেকে বাংলায় কথাবার্তা বলতাম আমরা। তারপরে বান্দরবানে একটা টাইম থেকে আমি পরে ঢাকায় আসলাম, কলেজ লাইফ থেকে আর কি। তো ঢাকায় একভাবে আমার সামাজিকীকরণ হয়েছে বা অনেক কিছু শিখছি, বুঝছি। তো কিন্তু আমি মনে হয় আমি রুটের জায়গায়, আমার নিজের রুটের জায়গায় কিছুটা আমি দুর্বল, বা আমি অতটা জানি না আর কি। যেমন আমার ভাই জানে, কারণ সে গ্রামে বড় হয়েছে, ডিরেক্ট তার কমিউনিটির সাথে বড় হয়েছে। হ্যাঁ, তো আমি চেষ্টা করব যে যে একটা জিনিসটা আমি জানি না বা এতদিন যে বুঝি নাই, সেটাকে একটু আমার লেন্স থেকে নতুন করে একটু রিসার্চ করতে, বুঝতে, ফিল করতে, সেটা নিয়ে কাজ করতে। কারণ আমার ভাই নিজেও একটা নিজের রুট নিয়ে কাজ করতেছে, আমি আমার ল্যাঙ্গুয়েজে জিনিসটা করতে চাই আর কি। এই জায়গায় আমার একটা কমতি থেকে গেছে আমার মনে হয়, এই রংটা আমার জীবনে নাই। তো এই রংটাকে আমি আমার ক্যানভাসে ইনক্লুড করতে চাচ্ছি। তো সেটা হচ্ছে আমি যেই ভাষায় কাজ করি ওই ভাষাতেই হবে, কিন্তু জাস্ট হচ্ছে টপিকটা আমার রুট নিয়ে হবে আর কি। তুমি তো নিজেও একজন জেনজি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমার কি মাঝে মধ্যে ওটা মনে হয় তোমার দায়িত্ব কি? ডেইলি স্টারের একটা আর্ট ক্যাম্পে ছিলাম, সেখানে হচ্ছে আন্দোলন পরবর্তী আন্দোলন নিয়েই ওরা একটা কাজ করতে চাচ্ছিল, যে একটা কিছু আর্টিস্ট মিলে ওখানে ছবি আঁকবে আর কি। তো সেখানে আমার একটা কাজ ছিল, তো জুলাই নিয়ে একটা কাজ ছিল, আমি এটা সেখানে কাজ করছি। তো তো সেইখানে এটা আমার দায়বদ্ধতা আর কি, যে আমি আমার ক্যানভাসে আমি একটা
সময়টাকে ধরার চেষ্টা করছি, আমি সময়টাকে দিছি। আমি জানি না এর আগের প্রজন্মের বাচ্চা কাচ্চারা এই কাজটা করতে পারতো কিনা বা ওই বিষয়টা ফিল করতো কিনা যেটা এই প্রজন্ম ফিল করতেছে। এটা জেনজি বলেই ফিল করতেছে জিনিসটা, কারণ পুরা পৃথিবী ওদের হাতে। এখন পৃথিবীতে কি চলতেছে ওরা সেটাও জানে। ওরা ওরা জানে যে ওদের স্ট্যান্ড কি থাকা উচিত যে কোনো বিষয়ে দিতে। ওরা মানে কি বলবো, এই যে প্যালেস্টাইনের বিষয়টা, সেটা নিয়ে ওরা অনেক বেশি আবেগতাড়িত ফিল করে এবং সেটা নিয়ে কিছুটা কাজ করতে চায়, বা দেশের বিষয়েও ওরা অনেক কিছুটা কাজ করতে চায়। ওরা শুধু হাসবে, খেলবে, গান করবে, নাচবে বা একটা লাইফ লিড করবে, আমার মনে হয় না সেটা নিয়ে ওরা পড়ে থাকে আর কি। ওদের একটা স্টেটমেন্ট আছে, ওরা যে কোনো কিছু নিয়েই নিজেদের স্টেটমেন্ট প্রকাশ করতে চায় আর কি। সেটা সেটার জন্য তারা কোনোভাবেই ভীরু না, খুব সাহসের সাথেই বলে। তো তো সেই জায়গা থেকে যেহেতু নতুন প্রজন্মরই একজন আমি একটা প্রতিনিধিত্ব করছি, তো সেই জায়গা থেকে আমি যা করতে পারছি বা আমার আশেপাশে যাদেরকে দেখতেছি, আমার ছোটদের যাদের দেখতেছি, এমন এমন কাজ করে ফেলতে পারতেছে যেটা অনেক বয়স্ক লোকজন করতে পারতেছে না এই মুহূর্তে আর কি। এখন তো সিনেমার একটা ওয়েভ আসছে, আরও অনেক নতুন নতুন শর্ট ফিল্ম হচ্ছে, অনেক নতুন নতুন কি বলবো থট ক্রিয়েট হচ্ছে, যেগুলো নিয়ে মানুষ এতদিন কথা বলতো না বা একটা উইন্ডো পাচ্ছে। জেনজিরা শুধুমাত্র প্ল্যান করে না, ওরা অ্যাকশন, ওরা কাজ করে দেখায়। হ্যাঁ হ্যাঁ, জেনজিরা কাজ করে দেখায়, এটা হচ্ছে কথা। ওরা ডিসিশন নিচ্ছে। হ্যাঁ, খুবই ডেঞ্জারাস জেনজিরা। ডিয়ার ভিউয়ার্স, প্রোগ্রাম শেষ, কিন্তু আমাদের আর্টিস্ট ছবি এঁকেই চলেছেন। এটাই হচ্ছে যে আর্টিস্টদের সাথে কথা বলার একটা মজার ব্যাপার, যে ওনারা কিছু না কিছু ক্রিয়েট করতেই থাকবেন। উনি সত্যিই একজন অসাধারণ আর্টিস্ট এবং খুব দারুণ একজন গল্পকারও। আশা করি আমাদের এই প্রোগ্রামটা আপনাদের খুব ভালো লেগেছে। খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, পরবর্তীতে কাকে আমাদের গেস্ট হিসেবে দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।